students, welcome to JKH Institute দমদম। আজকের এই ভিডিওতে আমরা WBCS মেইনসের 2026-এর জন্য 45টা কনসেপচুয়াল জিএস এমসিকিউ নিয়ে ডিসকাস করব। বাট একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে আমরা যে শুধু এখানে আজকের আনসার বলবো না, আমরা বুঝবো যে কোয়েশ্চেন কী চাইছে, অপশান কীভাবে কনফিউজ করেছে, আর এক্সাম হলে কীভাবে কারেক্ট আনসারকে ধরতে হবে। সো WBCS মেইনসের এমসিকিউ মানে শুধু ইনফরমেশন নয়, এখানে কনসেপ্ট, লজিক, এলিমিনেশন অ্যান্ড দ্য বেস্ট এক্সপ্লেনেশন, এই চারটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো লেট আস স্টার্ট দ্য কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন। আমরা প্রথম যে কোয়েশ্চেনটা এখন আলোচনা করবো ফার্স্ট, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেইনস ওয়াই দ্য ইন্ডিয়ানস কনস্টিটিউশন ইজ কল্ড দ্য বরোড নট দ্য কপিড। সো চারটে অপশান এখানে দিয়ে দেওয়া আছে। আমি অপশানগুলো পড়ে ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না। এখানে আনসার হবে হচ্ছে হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার, অ্যান্ড দ্য কারেক্ট আনসার উইল বি অপশান সি, দ্যাট ইজ ইট সিলেক্টেড দ্য ফরেন আইডিয়াস অ্যান্ড অ্যাডপ্টেড দেম টু দ্য ইন্ডিয়ান কন্ডিশনস। তো এক্ষেত্রে আমরা যদি কেন হচ্ছে সেটা আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে ভারতীয় যে কনস্টিটিউশন, সেটা বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে বিভিন্ন রকমের আইডিয়া নিয়েছে, কিন্তু উই ডু নট ফলো দেম, বাট উই ডু নট কপি দেম ব্লাইন্ডলি। ইন্ডিয়া নিজের সোশ্যাল কন্ডিশন, পলিটিক্যাল নিড এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সেই আইডিয়াগুলোকে মডিফাই করেছে মাত্র। তো এক্ষেত্রে একটা লাইন আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বরোয়িং ইজ নট কপিং, অ্যাডাপশন ইজ দ্য রিয়েল স্ট্রেংথ অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো আপনারা এই লাইনটি খাতায় লিখে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে বিষয়টা আরও সুবিধা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। The real strength of the Indian Constitution lies mainly in its ability to balance. এখানেও চারটে অপশান দিয়ে দেওয়া আছে। এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের রিয়েল স্ট্রেংথ বলতে কোন ব্যালেন্সের কথা বলা হয়েছে সেটা এখানে বলা হয়েছে কোয়েশ্চেনটাতে। আপনারা দেখেই বুঝতে পারছেন আনসার কোনটা হবে। এটা হচ্ছে রিজিডিটি অ্যান্ড দ্য ফ্লেক্সিবিলিটি, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন এটা কারেক্ট আনসার হবে? তার কারণ হচ্ছে কনস্টিটিউশন যদি খুব রিজিড হয়, তাহলে সোসাইটি চেঞ্জ হলেও কনস্টিটিউশন চেঞ্জ করা ডিফিকাল্ট হবে। আবার খুব ফ্লেক্সিবল হলে স্টেবিলিটি থাকবে না। তাই ইন্ডিয়ান কনস্টিটিউশন রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির ব্যালেন্স মেনটেন করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দ্যাট ইজ which statement best explains the idea of a beautiful patchwork in the constitution? তো এর ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড কেন কারেক্ট আনসার বি হলো, সেটা হচ্ছে এই বিউটিফুল প্যাচওয়ার্ক কথাটার মানেটা কি। এখানে এই আইডিয়াটাকে ব্যাখ্যা করতে বলে। বিউটিফুল প্যাচওয়ার্ক মানে হচ্ছে কনস্টিটিউশন সিলেক্টেড ইউজফুল প্রভিশনস ফ্রম দ্য ডিফারেন্ট সোর্সেস অ্যান্ড অ্যাডজাস্টেড দেম অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল নিডস। কনস্টিটিউশনাল প্যাচওয়ার্ক কথাটার মানে হচ্ছে এলোমেলোভাবে বিভিন্ন দেশের বিভিন্ন ল নিয়ে সেটাকে জোড়া লাগানো নয়। এর মানে হলো ইউজফুল প্রভিশনগুলো নেওয়া হয়েছে এবং সেটা ইন্ডিয়ার প্রয়োজন অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। এবার চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 4, দ্যাট ইজ ওয়াই ডিড ফ্রেমার্স মেক কনস্টিটিউশন লেন্দি? কেন লেন্দি করেছিলেন কনস্টিটিউশন ফ্রেমার্সে, কেন লেন্দি করেছিলেন? অপশান the right option is option B, because the India had complex social, administrative and the regional problem. তো ইন্ডিয়াতে কেন এটা হয়েছিল? ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজে ডাইভার্সিটি আছে, কাস্ট ইস্যু আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, মাইনরিটি প্রোটেকশন ইস্যু আছে, সেন্ট্রাল স্টেট রিলেশন আছে, প্রিন্সলি স্টেটসের তখনকার সময় ইন্টিগ্রেশন, এসব কিছুই ছিল। তাই শর্ট কনস্টিটিউশন দিয়ে ইন্ডিয়া চালানো ডিফিকাল্ট ছিল। সো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন দ্যাট দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন made the constitution lengthy. Okay, next questions. Question number 5, that is which of the following is the best conceptual difference between a short constitution and the long constitution? So এক্ষেত্রে চারটে অপশন দেওয়া আছে, and the right option is option B. A short constitution gives broad principles while a long constitution gives principles along with the working details. শর্ট কনস্টিটিউশন শুধু বেসিক প্রিন্সিপালই দেয়, আর লং কনস্টিটিউশন প্রিন্সিপালের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল এবং ওয়ার্কিং ডিটেলসও দিয়ে দেয়। এখানে একটা আপনারা লাইন লিখে রাখতে পারেন, শর্ট কনস্টিটিউশন টেলস আস হোয়াট টু ডু, খুব সিম্পলভাবে, আর লং কনস্টিটিউশন টেলস আস হাউ টু ডু। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। দ্য ইনক্লুশন অফ দ্য ডিটেল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেইনলি শোজ, সো দ্যার আর 4 অপশনস। এখানে কোয়েশ্চেন নাম্বার 6তে যে জিনিসটি জানতে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিটেল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন রাখা হয়েছে কেন, হোয়াট আর দ্য মেইন রিজন? অ্যান্ড দ্য রাইট অপশান ইজ অপশান সি, দ্যাট ইজ দ্য ডিজায়ার টু অ্যাভয়েড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ confusion and misuse of power.
সো এর ক্ষেত্রে আমরা যেটা কেন এটা হলো সেটা হচ্ছে নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিউশন এবং মিসইউজ অফ পাওয়ারকে অ্যাভয়েড করার জন্যই ডিটেল প্রভিশনগুলো রাখা হয়েছিল। সো এক্ষেত্রে আপনারা একটা লাইন লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে ডিটেলস ইন দ্য কনস্টিটিউশন মিনস ক্ল্যারিটি, কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন। এটা একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট লাইন, আপনারা লিখে রাখুন, তাহলে আপনাদের কোয়েশ্চেনটা বুঝতে আরও সুবিধা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, সেটা হচ্ছে হুইচ ওয়ান বেস্ট এক্সপ্লেইন ওয়াই দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য বোথ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস ইন ইন্ডিয়া। খুব ভালো কোয়েশ্চেনটার আনসার হবে হচ্ছে, আপনারা দেখে নিন, 4টে অপশান দিয়ে দেওয়া আছে, আমি অপশানগুলো পড়ছি না, ভিডিও লেন্দি করতে চাইছি না। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়ান ফেডারেলিজম নিডেড ইউনিফর্ম অ্যান্ড দ্য বেসিক কনস্টিটিউশনাল স্ট্রাকচার ফর দ্য বোথ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। তার কথাটার মানে হচ্ছে ইন্ডিয়াতে ফেডারেলিজম আছে, কিন্তু আমেরিকার মতো কমপ্লিটলি সেপারেট কনস্টিটিউশনাল সিস্টেম না। আমেরিকাতে কমপ্লিটলি সেপারেট সিস্টেম, স্টেটের জন্য আলাদা, সেন্ট্রালের জন্য আলাদা। ইন্ডিয়ার যে ন্যাশনাল ইউনিটি সেটাকে মেনটেন করার জন্য ইউনিয়ন এবং স্টেটসের জন্য বেসিক ইউনিফর্ম কনস্টিটিউশনাল স্ট্রাকচার রাখা আছে বা রাখা হয়েছে। তো বেসিক্যালি এখানে আমরা এটাকে বলতে পারি ইন্ডিয়ান ফেডারেলিজম ইজ ফেডারাল বাট স্ট্রংলি ইন্ট্রিগেটেড। ইন্ডিয়ান ফেডারেলিজম সেটা ফেডারাল বাট স্ট্রংলি ইন্ট্রিগেটেড। সো এটা লাইনটা আপনারা মনে রাখবেন। দ্বিতীয় যে পরের যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 8, দ্যাট ইজ স্পেশাল প্রভিশন ফর সাম ইন্ডিয়ান স্টেটস শুড আন্ডারস্টুড মেইনলি অ্যাজ। কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা যে বিষয়টা সেটা হচ্ছে স্পেশাল প্রভিশন ফর সাম অফ দ্য ইন্ডিয়ান স্টেটসকে নিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে। এখানে দ্য রাইট অপশান উইল বি অপশান বি, টুলস অফ অ্যাকোমোডেশন উইথ দ্য ফেডারালিজম। স্পেশাল প্রভিশন মানে সেপারেটিজম নয়, ইন্ডিয়ার ডাইভার্সিটি ম্যানেজ করার জন্য ফেডারেল সিস্টেমের ভেতরে অ্যাকোমোডেশন করা হয়েছে। এখানে একটা লাইন আপনারা লিখে রাখতে পারেন, অ্যাকোমোডেশন স্ট্রেন্থস ইউনিটি, ইট ডাজ নট অলওয়েজ উইকেন ইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অপশন কারেক্টলি এক্সপ্লেইনস দ্য ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বায়াস। সো এর ক্ষেত্রে কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বায়াস বলতে কী বোঝায়? এক্ষেত্রে দ্য রাইট অপশান ইজ অপশান সি ইজ দ্য রাইট আনসার। অ্যান্ড তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আছে, কিন্তু এমার্জেন্সি, ন্যাশনাল ইন্টারেস্ট, রেসিডিউরি পাওয়ার, ফিনান্সিয়াল কন্ট্রোল এসবের ক্ষেত্রে ইউনিয়নের পাওয়ারটা অনেক বেশি থাকবে বা ইউনিয়ন ইজ এ স্ট্রঙ্গার পজিশন। সো বেসিক্যালি আমরা এটা কীভাবে বলতে পারি যে ইন্ডিয়া ইজ ফেডারাল ইন নর্মাল টাইম বাট ইউনিটারি ইন ক্রাইসিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিস অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল ডিউটিস টুগেদার রিপ্রেজেন্ট হোয়াট। সো এখানে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিসের সঙ্গে কী রিপ্রেজেন্ট করে, এই অপশানটা এখানে বলো। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। দেয়ার আর 4 অপশানস, আপনাদেরকে বলতে হবে কোন অপশানটা কারেক্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, লিবার্টি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ফান্ডামেন্টাল রাইটস, এখানে এটাকে আপনারা খুব সুন্দরভাবে এটাকে লিখে রাখুন, তাহলে আপনাদেরকে খুব সুবিধা হবে। ফান্ডামেন্টাল রাইটস রিপ্রেজেন্টস লিবার্টি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রিপ্রেজেন্টস সোশ্যাল জাস্টিস, অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এটা রিপ্রেজেন্ট করে রেসপন্সিবিলিটিটাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, that is which statement best explains why the directive principles are important despite being non-justiciable. তো এক্ষেত্রে আমরা যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে কোয়েশ্চেন 11-এ, সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস নন জাস্টিসিবল হওয়া সত্ত্বেও কেন ইম্পর্টেন্ট, why it is important. So that is also a good questions and the right answer is option B. তার কারণ হচ্ছে ডিপিএসপি কোর্টে ডাইরেক্টলি এনফোর্সেবল নয়, এটা আমরা জানি, কিন্তু গভর্নমেন্ট পলিসি মেকিংয়ের জন্য এগুলো মোরাল এবং পলিটিক্যাল গাইডলাইন্স হিসেবে কাজ করে। কিন্তু এরা কাজ করে। সুতরাং আমরা একটা এভাবে বলতে পারি যে ডিপিএসপি ইজ নন জাস্টিসেবল বাট নট ইউজলেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেইন দ্য ইন্ডিয়ান মেথড অফ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। কোয়েশ্চেন নাম্বার 12, ইন্ডিয়ান মেথড অফ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে কোয়েশ্চেনটা করা আছে। সো অপশান 4টে অপশান দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ইট ফলোজ আ মিডল পাথ বিটুইন দ্য রিজিডিটি অ্যান্ড দ্য ফ্লেক্সিবিলিটি। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে নিদার ফুলি রিজিড নট ফুলি ফ্লেক্সিবল, কিছু অ্যামেন্ডমেন্ট সিম্পল মেজরিটি, কিছু অ্যামেন্ডমেন্ট স্পেশাল মেজরিটি, কিছু স্টেট রেটিফিকেশনের মাধ্যমে সেটা করা যেতে পারে।
তো এখানে আপনারা একটা লাইন লিখে রাখবেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিস্টেম ইজ ফ্লেক্সিবল এনাফ টু চেঞ্জ, রিজিড এনাফ টু প্রোটেক্ট। খুব সুন্দর লাইনটা লিখে রাখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিস্টেম ইজ ফ্লেক্সিবল এনাফ টু চেঞ্জ অ্যান্ড রিজিড এনাফ টু প্রোটেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন নাম্বার 13, that is, which of the following changes is conceptually not treated as the constitutional amendment under the Article 368? তো এক্ষেত্রে আমরা যেটা জানতে চেয়েছি 13 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে 368-এর ট্রিকি এরিয়া নিয়ে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এর রাইট অপশান হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার। চেঞ্জ দ্য নেম অফ দ্য বাউন্ডারি অফ দ্য স্টেট আন্ডার দ্য অর্ডিনারি ল। স্টেটের নেম বা বাউন্ডারি চেঞ্জ করা বা পার্লামেন্টারি অর্ডিনারি লয়ের মাধ্যমে করা যেতে পারে, এটা আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্ট নয়। সো এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন্স, কনসেপচুয়াল। সো এটা আপনারা ভালোভাবে কোয়েশ্চেনটা দেখবেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য অর্ডিনারি লজ ক্যান বেস্ট বি আন্ডারস্টুড অ্যাজ। চারটে অপশান দিয়ে দেওয়া আছে। এখানে কোয়েশ্চেনটা বলা হয়েছে কনস্টিটিউশন এবং অর্ডিনারি লয়ের রিলেশন নিয়ে। তো এর ক্ষেত্রে দ্য রাইট অপশান ইজ অপশান এ। তার কারণ হচ্ছে কনস্টিটিউশন বেসিক ফ্রেমওয়ার্কটা দিয়ে দেয়, অর্ডিনারি ল সেই ফ্রেমওয়ার্কের ভেতরে প্র্যাকটিক্যাল ডিটেলস তৈরি করে। ওকে, and the most important line that you should write, that is, the constitution is the foundation and ordinary laws is the working tools. Okay, next questions. Question number 15 এ বলা আছে, সেটা হচ্ছে in India parliamentary sovereignty is limited because, ইন্ডিয়াতে যে পার্লামেন্টারি সভরেন্টি আছে তা লিমিটেড কেন, এটার ব্যাপারে কোয়েশ্চেনটা করা হয়েছে। তো এখানে দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেনের এখানে অপশান হচ্ছে অপশান বি হচ্ছে রাইট আনসার। পার্লামেন্ট ইজ সাবস্টিটিউট টু দ্য কনস্টিটিউশন। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে ব্রিটিশ পার্লামেন্টের মতো পার্লামেন্ট সুপ্রিম নয়, ইন্ডিয়ান পার্লামেন্ট কনস্টিটিউশনের অধীন। তার মানে ভারতবর্ষে সুপ্রিমের পজিশন যে বসে সেটা হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন। পার্লামেন্ট ল তৈরি করতে পারে কিন্তু কনস্টিটিউশন লিমিটের মধ্যে থেকে। ওকে, সো ইন ইন্ডিয়া কনস্টিটিউশন ইজ সুপ্রিম বাট নট দ্য পার্লামেন্ট, অ্যান্ড পার্লামেন্ট ক্যান মেক লজ উইদিন দ্য লিমিটস প্রেসক্রাইবড বাই দি কনস্টিটিউশন। এটা আপনারা লিখে রাখবেন খাতায়, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, কনস্টিটিউশনাল কনভেনশনস আর ইম্পর্টেন্ট বিকজ হোয়াট। তো কোয়েশ্চেন নাম্বার 16-এ কনস্টিটিউশনাল কনভেনশন নিয়ে করা হয়েছে। এখানে অপশান, which option is correct? Option B is the correct option. B is the correct answer. তার কারণ হচ্ছে কনস্টিটিউশন সব জায়গায় ডিটেল বলে দেয় না। কনস্টিটিউশন ফিল প্র্যাকটিক্যাল গ্যাপস ওয়্যার দ্য কনস্টিটিউশন ইজ সাইলেন্ট অ্যান্ড জেনারেল। মানে সব জায়গাতে কনস্টিটিউশন সব কিছু বলে দেয় না, ডিটেলস সব কিছু বলে দেয় না। প্র্যাকটিক্যাল ওয়ার্কিংয়ের জন্য কনভেনশনের দরকার হয়। ওকে, সো রিটেন প্রভিশনস গিভ স্ট্রাকচার, কনভেনশন গিভ লাইফ। এই লাইনটা আপনারা লিখে রাখুন, রিটেন প্রভিশনস গিভ স্ট্রাকচার, কনভেনশনস গিভ লাইফ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, জুডিশিয়াল রিভিউ মিনস হোয়াট। জুডিশিয়াল রিভিউ এর নিয়ে মিনিং নিয়ে প্রশ্নটা করা হয়েছে, অ্যান্ড এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোর্ট ক্যান এক্সামিন ওয়েদার এ ল অর অ্যাকশন ইজ কনস্টিটিউশনাল। সো এক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ মানে কোর্ট চেক করবে কোনো ল বা এক্সিকিউটিভ অ্যাকশান কনস্টিটিউশনের সাথে ম্যাচ করছে কিনা। সুতরাং জুডিশিয়াল রিভিউ মিনস কোর্ট ক্যান এক্সামিন ওয়েদার এ ল অর অ্যাকশান ইজ কনস্টিটিউশনাল অর নট, সেটাকে চেক করবে। তো এক্ষেত্রে আমরা একটা লাইন লিখে রাখতে পারি, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখুন, সেটা হচ্ছে কোর্ট ডাজ নট চেক পপুলারিটি, কোর্ট চেকস কনস্টিটিউশনালিটি। কোর্ট ডাজ নট চেক পপুলারিটি, কোর্ট চেকস constitutionality. Okay, next questions. Question number 18, which statement correctly distinguishes judicial review from the judicial supremacy? এখানে জুডিশিয়াল রিভিউ এবং জুডিশিয়াল সুপ্রিমেসি ডিফারেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছে। অপশান, চারটে অপশান দিয়ে দেওয়া আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে জুডিশিয়াল রিভিউ মানে কোর্ট ল কনস্টিটিউশন কি সেটা চেক করবে। মানে বেসিক্যালি এটার মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ চেকস কনস্টিটিউশনালিটি,
জুডিশিয়াল সুপ্রিমেসি মেক্স কোর্ট ডমিনেন্ট ওভার অলমোস্ট অল দ্য পলিসি ম্যাটার্স। জুডিশিয়াল সুপ্রিমেসি মানে হচ্ছে কোর্ট পলিসি ম্যাটার্সের টু মাচ ডমিনেন্ট হয়ে যায়। সো এগুলো আপনারা একটু ভালো করে বুঝবেন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। জুডিশিয়াল রিভিউ চেকস কনস্টিটিউশনালিটি আর জুডিশিয়াল সুপ্রিমেসি মেক্স কোর্ট ডমিনেন্ট ওভার অলমোস্ট অল দ্য পলিসি ম্যাটার্স। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড জুডিশিয়াল রিভিউ ইজ চেক অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি ইজ ডমিনেন্স। এটা খুবই ভালো কোয়েশ্চেন, আপনারা প্লিজ এটাকে একটু ভালো করে দেখবেন। কোয়েশ্চেন নাম্বার 19-এ বলা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ফলোজ এ মিডল পাথ বিটুইন দ্য পার্লামেন্টারি সুপ্রিমেসি অ্যান্ড দ্য জুডিশিয়াল সুপ্রিমেসি বিকজ। এর অপশান হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে কোর্ট ক্যান স্ট্রাইক ডাউন আনকনস্টিটিউশনাল লস। কোর্ট আনকনস্টিটিউশনাল লকে স্ট্রাইক ডাউন করতে পারে, বাট দে নর্মালি ডু নট জাজ দ্য লেজিসলেটিভ উইজডম। কিন্তু পলিটিক্যাল ওয়াইজ বা আনওয়াইজ সেটা সাধারণত কোর্ট ডিসাইড করতে পারে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তার মানেটা হচ্ছে পার্লামেন্ট মেক ল, পার্লামেন্ট মেক পলিসিস, কোর্ট প্রোটেক্ট কনস্টিটিউশনালিটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। Question number 20, that is NJSC judgment is conceptually important because it shows এটা NJSC judgment নিয়ে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে NJSC জাজমেন্টে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সকে বেসিক স্ট্রাকচারের অংশ হিসেবে দেখিয়েছে এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট না হলে কনস্টিটিউশন প্রোটেক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার ইন টার্মস অফ দ্য জাজমেন্ট। এক্ষেত্রে আমরা একটা জিনিস লিখে রাখতে পারবো, সেটা হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ নট আ প্রিভিলেজ, ইটস এ কনস্টিটিউশনাল নেসেসিটি। Okay, next questions. Question number 21. Why did India adopt parliamentary democracy after independence? So, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টারি ডেমোক্রেসি কেন অ্যাডপ্ট করল। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে ডিসকাশন, ডিবেট, কালেকটিভ ডিসিশন মেকিংয়ের ট্র্যাডিশন ছিল। মডার্ন ডেমোক্রেসির জন্য পার্লামেন্টারি সিস্টেমে ইন্ডিয়ার সঙ্গেও সুইটেবল ছিল। সো তার জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ নট অনলি বরোড, ইট ইজ অলসো হ্যাজ ইন্ডিয়ান রুটস। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 22. দ্য অ্যানসিয়েন্ট ইনস্টিটিউশনস অফ দ্য সভা অ্যান্ড সমিতি আর ইম্পর্টেন্ট মেইনলি বিকজ দে শো হোয়াট। তো বেসিক্যালি 22 নম্বরের কোয়েশ্চেনটা সভা এবং সমিতি নিয়ে, অ্যানসিয়েন্ট সভা এবং সমিতি নিয়ে। তো এর ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বিটা আমাদের কারেক্ট আনসার হবে। কেন? কারণ সভা অ্যান্ড সমিতি মডার্ন পার্লামেন্ট ছিল না, কিন্তু এগুলো কালেকটিভ ডিসকাশন, রিপ্রেজেন্টেটিভ প্র্যাকটিসের আর্লি ফর্ম হিসেবে ইম্পর্টেন্ট। সো তার জন্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ডিড নট হ্যাভ দ্য মডার্ন পার্লামেন্ট, বাট ইট হ্যাড দ্য ট্র্যাডিশন অফ ডিসকাশন। এর ক্ষেত্রে ট্র্যাডিশন অফ ডিসকাশন ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 23. That is, in ancient India, political thought, the idea that even the king must obey the dharma is closest to the modern concept of what? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এক্ষেত্রে আমরা চারটে অপশান দেওয়া আছে, আপনারা জানেন। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন বি ইজ দ্য কারেক্ট আনসার? তার কারণ হচ্ছে রুল অফ ল মিনস নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। এটা লিখে রাখুন আপনারা, রুল অফ ল মিনস নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। এক্ষেত্রে আর একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে কিং ইজ নট অ্যাবভ ধর্মা অ্যান্ড রুল ইজ নট অ্যাবভ দি ল। এটা লিখে রাখুন, কিং ইজ নট অ্যাবভ ধর্মা অ্যান্ড রুলার ইজ নট অ্যাবভ দি ল। সরি, রুল বলেছিলাম, ওটা রুলার হবে। রুলার ইজ নট অ্যাবভ দি ল। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। 24 questions. Question number 24. That is, which option best explains the difference between the representative government and the responsible government? এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট মানে ইলেক্টেড মেম্বার্স আছে, রেসপন্সিবল গভর্নমেন্ট মানে এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে আনসারেবল আছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টস ইলেক্টেড প্রেজেন্স অ্যান্ড রেসপন্সিবল গভর্নমেন্ট মিনস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেচার। এখানে আপনারা একটা জিনিস লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন গিভস ভয়েস, রেসপন্সিবিলিটি গিভস
real control. Okay, next questions. Question number 25. British constitutional reforms before independence mainly gave Indians, চারটে অপশন দিয়ে দেওয়া আছে, and the question number 25, and the right answer is option B is the correct answer. তার কারণ হচ্ছে before independence British reforms gave Indians representations without real responsibility. Okay, next questions. Question number 26. That is, why is the Charter Act 1833 considered important in growth of legislative institutions? So there are four options, and the right option is option B is the right answer. তার কারণ হচ্ছে the Charter Act 1833 created a centralized law-making authority for British India. Okay. এখানে আরেকটা জিনিস আপনারা লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে 1883 means centralization, not decentralization. Question number 27. Charter Act 1853 is conceptually important because কারণটা কি, চারটে অপশন দিয়ে দেওয়া আছে, and option B is the correct answer. তার কারণ হচ্ছে it made legislative functions more distinct from the executive functions. এটা 1853 legislative এবং executive ফাংশনের মধ্যে ডিস্টিংশন বাড়ায় না, মানে দূরত্ব তৈরি করে না। এটা legislative institution ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। তো এক্ষেত্রে আপনারা একটা লাইন লিখে রাখতে পারেন, 1853 separated functions but did not give freedom. Okay. Question number 28. The Indian Council Act 1861 can be called limited progress because what? So there are four options. Question number 8 চারটে অপশন আছে, and A is the right option. তার কারণ হচ্ছে this particular act, the Indian Council Act 1861, it introduced Indians in the council but did not create real popular representation. ইন্ডিয়ান কাউন্সিল ইনক্লুড করা হয়েছিল, কিন্তু কমন পিপুলের ক্ষেত্রে রিয়েল রিপ্রেজেন্টেশন কিন্তু এটাতে ছিল না। সো এখানে আপনারা লাইন লিখে রাখতে পারেন, Indians entered the councils but power stayed with the British. Question number 29. The Indian Council Act 1892 was important because what? তার কারণ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 29-এ রাইট অপশান হবে হচ্ছে, ফোর অপশানস আপনারা দেখতে পাচ্ছেন। রাইট অপশান হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার, অ্যান্ড তার কারণ হচ্ছে this particular act, Indian Council Act 1892, indirectly introduced the principle of the election through recommendation. ডাইরেক্ট ইলেকশন ছিল না, কিন্তু রেকমেন্ডেশনের মাধ্যমে ইলেকশন প্রিন্সিপাল ইনডাইরেক্টলি ইন্ট্রোডিউস করা হয়। তো এক্ষেত্রে আমরা একটা হুক লাইন লিখে রাখতে পারি, সেটা হচ্ছে 1892 was not direct democracy but it opened the door to representation. Next question, question number 30. The most damaging conceptual effect of the Indian Council Act 1909 was that it. Question number 30 ক্ষেত্রে the right option will be option B. Option B is the right answer. তার কারণ হচ্ছে the most damaging effect was the introduction of the communal representation through the separate electorate. Okay, separate electorate communal politics এ constitutional structure এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এটাকে আমরা সব থেকে বলছি the most damaging. তার কারণ হচ্ছে আমরা এখানে একটা লাইন লিখে রাখতে পারি, 1909 planned the seed for the communal politics. 1909 Indian Council Act planted the seed of the communal politics in India. এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 31. Why was the legislature under the Government of India Act 1919 not truly democratic? এখানে অপশান হচ্ছে, চারটে অপশান দিয়ে দেওয়া আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট ওয়ান। তার কারণ ভোটিং
যে রাইট সেটা লিমিটেড ছিল। গভর্নর জেনারেলের ওভাররাইডিং পাওয়ার ছিল, তাই লেজিসলেচার থাকলেও ফুললি ডেমোক্রেসি কিন্তু তখন ছিল না। সুতরাং এখানে আমরা একটা লাইন লিখে রাখতে পারি, ইলেকশন উইদাউট রিয়েল পাওয়ার ইজ নট ট্রু ডেমোক্রেসি। এরপরে চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 32, Diarchy under the Government of India Act 1919 failed conceptually because, so Diarchy failure নিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে, and the right answer is option B is the right answer. তার কারণ হচ্ছে এখানে ট্রান্সফার্ড এবং রিজার্ভ সাবজেক্ট ডিভাইড করা হয়েছিল আমরা জানি, কিন্তু ফাইনাল অথরিটি গভর্নরের হাতে ছিল। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস করে রাখবো, লিখে রাখবো, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি ওয়াজ ডিভাইডেড বাট অথরিটি ওয়াজ নট ট্রান্সফার্ড। নেক্সট কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন নাম্বার 33, দ্যাট ইজ দ্য স্বরাজ পার্টি পলিসি অফ রেকরিং দ্য সিস্টেম ফ্রম উইদিন। এই কথাটার মানেটা কি? তো এটার মানে হচ্ছে, এটাকে নিয়ে আমাদের কোয়েশ্চেনটা। তো এর কোয়েশ্চেনের অপশান হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট ওয়ান। তার কারণ হচ্ছে স্বরাজ পার্টি কাউন্সিলে ঢুকেছিল ব্রিটিশ রুলকে সাপোর্ট করার জন্য, এবং ভেতর থেকে কলোনিয়াল সিস্টেমটাকে এক্সপোজ করার জন্য। সো দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টেনশন ফর দ্য স্বরাজ পার্টি টু এন্টার ইনটু দ্য British Council. Acha, they entered the council not to cooperate but to challenge them. Next questions. Question number, the Simon Commission was opposed mainly because, option B is the correct answer. আপনারা সবাই এটা জানেন, option B is the correct answer. Then Indian constitutional future রিভিউ করবে, কিন্তু কোনো ইন্ডিয়ান মেম্বার সেখানে থাকবে না, এটা ইন্ডিয়ানসরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারেনি। সুতরাং এখানে আপনারা লাইন লিখে রাখতে পারেন, ইন্ডিয়ান ফিউচার উইদাউট ইন্ডিয়ানস was unacceptable or was not acceptable. Okay, next question number 35. The federal scheme of the Government of India Act 1935 failed because, এখানে চারটে অপশন দিয়ে দেওয়া আছে, and the right option is option B. Option B is the right answer. তো এক্ষেত্রে ফেডারেশন গঠন করার জন্য প্রিন্সলি স্টেটের পার্টিসিপেশন দরকার ছিল, কিন্তু তারা তো জয়েন করেনি। সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং। সো নো প্রিন্সলি স্টেটস, নো ফেডারেশন। ওকে, এটা আপনারা এটা লিখে রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন্স, দ্য চেঞ্জ ইন দ্য গভর্নর জেনারেল পজিশন আফটার দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 শোজ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36 এর ক্ষেত্রে আমাদের যে অপশান হবে, সেটা হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট ওয়ান, এবং এটা 36 এর এ ইজ দ্য কারেক্ট অপশান। তার কারণ হচ্ছে আগে গভর্নর জেনারেলের রিয়েল কলোনিয়াল অথরিটি ছিলেন, ইন্ডিপেন্ডেন্সের পরে তিনি কনস্টিটিউশনাল হেড হয়ে যান। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা হচ্ছে পাওয়ার শিফটেড ফ্রম কলোনিয়াল কন্ট্রোল টু দ্য constitutional government. Next question number 37. Western education unintentionally helped Indian nationalism because, তো এক্ষেত্রে 37 আছে, 37 কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আনসার বি ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ হচ্ছে ব্রিটিশরা এডুকেশন দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য, কিন্তু এডুকেটেড ইন্ডিয়ানস তারা লিবার্টি, ইকুয়ালিটি, ডেমোক্রেসি, সেলফ গভর্নমেন্টের আইডিয়াটা শিখে নেয় ব্রিটিশ রুলকে কীভাবে কোয়েশ্চেন করতে শুরু করে। সো ওয়েস্টার্ন এডুকেশন এক্সপোজ দ্য ইন্ডিয়ানস টু দ্য আইডিয়াস অফ দ্য লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড দ্য সেলফ গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি উই আর বেনিফিটেড বিকজ অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন ইন হিয়ার। তো এক্ষেত্রে আমরা একটা লাইন লিখে রাখবো, সেটা হচ্ছে ব্রিটিশ এডুকেশন ক্রিয়েটেড ইন্ডিয়ান কোয়েশ্চেনার্স। Question number 38. The major contradiction created by the Western education was that, চারটে অপশন দিয়ে দেওয়া আছে, and the correct option is option A is the correct option. তার কারণ হচ্ছে Indian learned liberals ideas but lived under the oppressive colonial. ক্লাসরুমে ইন্ডিয়ানসের লিবার্টি শিখলো, কিন্তু রিয়েল লাইফে কলোনিয়াল অপারেশনটাকে ফেস করলো। এই কন্ট্রাডিকশনটাই ন্যাশনালিজমটাকে বাড়িয়ে দেয়। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, দে লার্ন ফ্রিডম ইন বুকস বাট স স্লেভারি ইন ওন লাইফ।
Next question, question number 39. Which option best explains the difference between the Brahmo Samaj and the Arya Samaj in nationalist development? খুবই ভালো questions. Option A is the right answer. Option A is the right answer. তার কারণ হচ্ছে ব্রাহ্ম সমাজ সোশ্যাল রিফর্ম এবং ইন্টেলেকচুয়াল অ্যাওকেনিংয়ের উপরে ফোকাস করে, কিন্তু আর্য সমাজ অ্যানশিয়ান বৈদিক প্রাইড এবং সেলফ কনফিডেন্সের অ্যাসার্টিভ ন্যাশনালিজম তৈরি করে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তো এক্ষেত্রে আমরা ব্রাহ্ম সমাজ রিফর্মড দ্য মাইন্ড, আর্য সমাজ অ্যাওকেন দ্যাট পার্টিকুলার প্রাইড। নেক্সট কোয়েশ্চেন্স, question number 40. The Arya Samaj held the rise of the extremism mainly by creating. Option B is the correct answer. Option B is the correct answer. That is Arya Samaj ইন্ডিয়ানদেরকে অ্যানশিয়ান কালচার নিয়ে প্রাইড করতে শিখিয়েছে এবং এই প্রাইড এবং সেলফ কনফিডেন্স এক্সট্রিমিস্ট ন্যাশনালিজমকে শক্তিশালী করে। এখানে আমরা একটা লাইন লিখে রাখবো, সেটা হচ্ছে কালচারাল প্রাইড বিকাম পলিটিক্যাল কারেজ। Cultural pride became political courage. Okay, next questions. Question number 41. Sri Aurobindo idea of nationalism was different because he. এখানে option B is the correct answer. B is the correct answer. শ্রী অরবিন্দের কাছে ন্যাশনালিজম শুধু পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না, এটি ছিল একটা স্পিরিচুয়াল ডিউটি এবং স্যাক্রিফাইস। ফর অরবিন্দ ন্যাশনালিজম ওয়াজ নট পলিটিক্স অনলি, ইট ওয়াজ আ sacred service. Next questions. Question number 42. That is the concept of Mother India became powerful because it. Question number 40. Option A is the correct one. তার কারণ হচ্ছে দেশ শুধু ম্যাপ বা টেরিটরি নয়, মাদার ইন্ডিয়া কনসেপ্ট নেশনকে মা হিসেবে রিপ্রেজেন্ট করে, তাই দেশ সেবা ইমোশনাল ডিউটি হয়ে যায়। সো এটা একটা খুবই ভালো পয়েন্ট, আপনারা এটা লিখে রাখতে পারেন। when land becomes mother, nationalism becomes emotion. Next questions, question number 43. That is Vivekananda's contribution to the nationalism was conceptually important because option B is the correct answer. Option B is the correct answer. তার কারণ হচ্ছে বিবেকানন্দ ইন্ডিয়ানসদেরকে কালচার নিয়ে কনফিডেন্স দিয়েছিলেন, তিনি সোশ্যাল অ্যাওকেনিং এবং সেলফ রেসপেক্ট তৈরি করতে বলেছিলেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি বিবেকানন্দ গেভ ইন্ডিয়ানস কনফিডেন্স বিফোর পলিটিক্স গেভ দেম পাওয়ার। Next questions, question number 44. The rise of the political extremism was mainly a reaction against. চারটে অপশন দিয়ে দেওয়া আছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ মডারেটসরা প্রেয়ার, পিটিশন, রিকোয়েস্টের উপরে নির্ভর করতেন, এক্সট্রিমিস্টরা ডাইরেক্ট অ্যাকশন, সেলফ কনফিডেন্স এবং স্যাক্রিফাইসের উপরে বিশ্বাস করতেন। সুতরাং মডারেটস রিকোয়েস্টেড, এক্সট্রিমিস্ট অ্যাসার্টেড। And the last question, the transition from the Rig Vedic to later Vedic society is the best understood as a movement from. তো এক্ষেত্রে আমরা একটা খুব ভালো প্রশ্ন, এটা এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তার কারণ রিগ বৈদিক সোসাইটি ছিল মোর পাস্টোরাল এবং ফ্লেক্সিবল, আর লেটার বৈদিক পিরিয়ডটা ছিল হচ্ছে এগ্রিকালচারাল, প্রাইভেট প্রপার্টি, ভার্নার রিজিডিটি অ্যান্ড দ্য সোশ্যাল হায়ারকি, এগুলো বেড়ে যায়। সো এক্ষেত্রে আমরা একটা লাইন লিখে রাখতে পারি, ওয়েন ইকোনমি চেঞ্জেস সোসাইটি অলসো চেঞ্জেস। সো আজকে আমরা প্রায় 45টা কোয়েশ্চেন নিয়ে এখানে কিছু মাস্টার কনসেপ্টসও শেখালাম। ইন্ডিয়ান কনস্টিটিউশনসের ক্ষেত্রে বিভিন্ন, সেটা বরোড না কপিড, লেন্দি কেন, সেটা ফেডারেল বা ইউনিটারি কেন হয়েছে, রিজিডিটির মিনিং, রাইটসের মিনিং কী আছে, ডিপিএসপির মিনিং কী আছে, ডিউটিজের মিনিং কী আছে, পার্লামেন্ট পাওয়ারফুল না কনস্টিটিউশন পাওয়ারফুল, জুডিশিয়াল রিভিউ, সো ব্রিটিশ রিফর্মস, ওয়েস্টার্ন এডুকেশনস, আর্য সমাজ, এক্সট্রিমিজম, বৈদিক সোসাইটি, তো এগুলো সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছি। তো এগুলোকে তোমরা ডাব্লিউবিসিএস মেইনসের এমসিকিউটাকে যদি ক্র্যাক করতে হয়, পার্টটাকে ক্র্যাক করতে গেলে শুধু মুখস্থ করলে চলবে না, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, অপশানের যে ট্র্যাপ করে সেগুলো ধরতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সো এটাই হচ্ছে আমাদের এই ভিডিওটাতে ছিল। যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিও হেল্প ইউ, like the video, share it with the WBCS friends and subscribe to the JKH Institute Damdam channel.
So that was a thank you for watching.